আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অল অ্যাবাউট মহাত্মা গান্ধী। দেখো, বেসিক্যালি গান্ধী ফেজটা কোথা থেকে শুরু হচ্ছে, যদি আমরা একটু হিস্ট্রিটাকে উপর থেকে দেখার চেষ্টা করি, তাহলে দেখো, এই যে যে যদি আমরা প্রথম থেকে টানি, সেই হিস্ট্রি শুরু হচ্ছে কি হরপ্পান সিভিলাইজেশন থেকে। তারপরে আসলো কি বেদিক সিভিলাইজেশন। তারপরে আসলো তোমার কি এজ অফ 16, মহাজনপদ, কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি ইত্যাদি ইত্যাদি। এই ষোলো ষোলো মহাজনপদের মধ্যে ফেমাস কে হলো? মগধ। এই মগধে প্রথমে রুল করলো কারা? হিন্দুরা। তারপরে রুল করলো মুসলিমরা। মুসলিমদের দুটো পার্ট, একটা কি সুলতানেট, আর একটা মোঘল। মোঘলদের মধ্যে কারা ছিল? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। আচ্ছা, এই আকবরের টাইম ফ্রেম কত? 1599, যে সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। এবং তারা ভারতে আসে কার সময়? জাহাঙ্গীরের সময়। শুধু কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এই সময়? না, এই সময় ছিল পর্তুগিজ, এই সময় ফ্রান্স, আরও অন্যান্য, কিন্তু ইম্পর্টেন্ট ছিল এই তিনটে। তো এর মধ্যে সর্বেসর্বা হলো কারা? ব্রিটিশ। ব্রিটিশ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে পর্তুগিজকে হারালো, তারপরে ফ্রেঞ্চদের হারালো, ব্রিটিশ হয়ে গেল সর্বেসর্বা। তারপরে এরা বিভিন্ন প্রকারের পলিসি পলিসি নিল। পলিসির মাধ্যমে যেমন ডক্ট্রিন অফ ল্যাপস, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এগুলোর মাধ্যমে বহু দেশীয় রাজ্য অ্যাকোয়ার করলো। এবং যে সমস্ত রাজ্য এই সমস্ত পলিসি মেনে নেয় তাদের সঙ্গে ডিরেক্ট ওয়ার করেছে, যেমন মহীশূর, মারাঠা, নেপাল, বার্মা যেগুলো রয়েছে, আফগানিস্তান, এদের সঙ্গে প্রচুর ফাইটিং করে আলটিমেটলি সমস্ত ভারতবর্ষের ওনার হয়ে গেল এই ইংলিশ। আচ্ছা, এই তুমি ভাবো, এই ইংরেজরা এই ইংরেজরা যখন অ্যাডমিনিস্ট্রেশনের হেড হয়ে গেল, তখন এরা এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে রান করার জন্য এগ্রিকালচার সিস্টেমের উপরে রাজস্ব বাড়িয়ে দিল। রাজস্ব বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? কৃষকরা এই এদের উপরে এক প্রকারের খেপে যাবে। তো আমরা কি পড়বো? আমরা পড়বো বিভিন্ন পিজেন্ট মুভমেন্ট। এরপরে এই টাকা যে এরা পেলো, আমি এই গল্পটা তোমাদের বলেছিলাম, জাস্ট এখন অল্প করে ছোট্ট করে বলছি 2-4 মিনিটের মধ্যে। এরপরে এই যে টাকাটা পেলো, ওই টাকা দিয়ে ওরা কি করবে? বনভূমি উচ্ছেদ করে তার উপরে রেল রোড তৈরি করবে, তাতে ট্রাইবালরা খেপে যাবে, শুরু হবে ট্রাইবাল মুভমেন্ট। এরকম ভাবে যত প্রকারের সম্প্রদায় রয়েছে প্রত্যেকের উপর ওরা কি করেছে? এক প্রকারের রুল চাপিয়ে দিয়েছে। তো এরা ইন্ডিভিজুয়াল বিদ্রোহ করে কোনো লাভ হয়নি। তো এদের পর যে মিডিল ক্লাস সোসাইটি রয়েছে, মানে আমাদের মধ্য, যারা তোমার বলতে পারো যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মানুষগুলোর কলমের মাধ্যমে ফুটে উঠেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা হচ্ছে আমাদের এগেইনস্টে, আমাদের সব থেকে বড় শত্রু। তো সমস্ত দেশের মানুষ এক হয়ে গেল এর জন্য। যেটা হলো তাকে আমরা কি বলছি? রিভোল্ট অফ 1857। আচ্ছা, রিভোল্ট অফ 1857-এ কোথাও না কোথাও ইংরেজরা জিতে গেলেও তাদের কোথাও না কোথাও মনে হয়েছে যে আম, এই এত বড় দেশে যদি এরা কোথাও না কোথাও একটা সশস্ত্র আন্দোলন করে ফেলে, তাহলে কিন্তু আমরা এই ফিল্ডে টিকে থাকতে পারবো না। সেই জন্য তারা কি চাইলো? একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের মাধ্যমে তারা মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করবে এবং তার থ্রু দিয়ে দেশের মানুষ কন্ট্রোলড হবে। আর দেশের মানুষ ভাবলো যে যদি একটা অর্গানাইজেশন থাকতো তাহলে হয়তো আমরা ইংরেজদের এখান থেকে তাড়িয়ে দিতে পারতাম। তো দুজনের কোথাও না কোথাও সেন্টিমেন্ট এক হয়ে গেল এবং আলটিমেটলি এখান থেকে জন্ম নিল কি? কংগ্রেস। 1885। আচ্ছা, বেশ ভালোই চলছিল 1885 থেকে 1905, কংগ্রেসের প্রথম 20 বছর, যেখানে মডারেটররা রুল করেছে, যাকে আমরা বলি নরমপন্থী আন্দোলন। যেখানে তারা কিন্তু ব্রিটিশদের সঙ্গে মিলঝুল করে চলতো, পলিসি অফ 3 পিস, প্লিজ, প্রোটেস্ট অ্যান্ড পেয়ারের মাধ্যমে তারা কিন্তু কাজ করতো। কিন্তু কোথাও না কোথাও আমাদের ইন্ডিয়ানদের যে সেন্টিমেন্ট, সেটা কি হলো? ব্যর্থ হয়ে গেল। তারা কোথাও না কোথাও বলা শুরু করলো যে কংগ্রেসটা তো আমরা এই জন্য তৈরি করিনি, কংগ্রেসকে তৈরি করেছি তাদের তাড়ানোর জন্য, তাদের এগেইনস্টে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে 1905-এর পরে 1907-এ একটা স্প্লিট হলো, তার নাম কি? সুরাট স্প্লিট। এই সুরাট স্প্লিটের মাধ্যমে আলটিমেটলি চরমপন্থী এবং নরমপন্থী আলাদা হয়ে গেল। এই যে এক্সট্রিমিস্টের জন্ম হলো, এক্সট্রিমিস্ট মুভমেন্ট, এবং পুরো দায়িত্বভার চলে গেল কংগ্রেসের কাছে। এক্সট্রিমিস্ট, আচ্ছা, এক্সট্রিমিস্ট মানে হচ্ছে মেইনলি যারা কংগ্রেসের থ্রু দিয়ে আন্দোলনটা করছে। কিন্তু এমন তো অনেকেই হতে পারে যারা কংগ্রেসের আন্দোলনকে পছন্দ করতো না। তাই আমরা কি পড়েছি? রেভলিউশনারি অ্যাক্টিভিটিস,
মানে যেখানেও একটা এক্সট্রিমিস্ট মুভমেন্ট হয়েছে যেটা কংগ্রেসকে ছেড়ে, আমরা পড়েছি না মহারাষ্ট্র, আমরা পড়েছি বাংলা, আমরা পড়েছি নর্থ ইন্ডিয়া, এবং আমরা পড়েছি আউটসাইড ইন্ডিয়া, যেখানে কিন্তু এক্সট্রিমিস্ট হচ্ছে। আচ্ছা, এই এক্সট্রিমিস্ট মুভমেন্ট শুরু হয়েছে কোথায়, কবে থেকে? 1878 বা 79 বা 78। ওই সময় যে রামসি কোলভিল ধিংরাদের নিয়ে যে বিদ্রোহটা করেছিলেন কে, বাসুদেব বলবন্ত ফার্ক, যাকে বলা হয় ফাদার অফ রেভলিউশন। ওই যে যুদ্ধটা শুরু হলো, তারা কিন্তু একদম 1947 অব্দি কোথাও না কোথাও তার একটা রূপ আমরা দেখতে পেয়েছি যে তারা সেই বিদ্রোহ চালিয়ে গেছে। কিন্তু এই যে যে কংগ্রেস, এই কংগ্রেস 1915 এর পরে কোথাও না কোথাও আবার একটা মডারেট ফেজে পরিণত হওয়া শুরু হলো। মানে যেমন 1905 অব্দি বেশ মডারেট ফেজ রান করতো, এক্সট্রিমিস্ট মুভমেন্ট 1907-এ আলটিমেটলি হলো যখন, তখন কংগ্রেসটা পুরো সশস্ত্র আন্দোলনে চলে গেল। কিন্তু কোথাও না কোথাও গান্ধীজি যখন ফিরে এলেন 1915-এ, তো তারপরে কংগ্রেসের যখন লিডার হলেন গান্ধীজি, তো তখন আবার কংগ্রেসটা কোথাও না কোথাও মডারেট ফেজে চলে গেল। তো সেই যে 1915 গান্ধীজি কি করে সর্বভারতীয় নেতা হলেন, এবং তারপরে কিভাবে খুব সর্বভারতীয় আন্দোলন করলেন, এবং ব্রিটিশদের তাড়ানোর পেছনে উনি কি ভূমিকা পালন করেছেন, এবং উনি ভারতে আসার আগে ছিল কোথায়, সাউথ আফ্রিকাতে। তো সেই সাউথ আফ্রিকায় উনি কি করে সেখানে লিডার হলেন, এই সমস্ত কিছু নিয়ে আমাদের যে চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে অল অ্যাবাউট মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা টপিকটা। লিটারারি ইনফ্লুয়েন্স অফ গান্ধী, মানে গান্ধীজিকে মানে কোন কোন বই ইন্সপায়ার করেছে। প্রথমত হচ্ছে আনটু দ্য লাস্ট, কার বই? জন রাস্কিনের লেখা বই। দ্য কিংডম অফ গড উইদিন ইউ, কার লেখা বই? লিও টালস্টয়ের লেখা বই। সিভিল ডিসোবিডিয়েন্ট, মনে আছে উনি একটা সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট করেন এই বই দ্বারা অনুপ্রাণিত হয়ে। কে? ডেভিড ইমারসন থারুর। ভাগবত গীতার দ্বারা উনি অনুপ্রাণিত হয়েছেন। দ্য লাইট অফ এশিয়া, যাকে আমরা বলি বায়োগ্রাফি অফ গৌতম বুদ্ধ, তার দ্বারাও তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। এই সমস্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় যে কোন লিটারেচার তাকে ইনফ্লুয়েন্স দিয়েছে, তাহলে ইন্সপায়ার্ড বাই এই বই। আচ্ছা, এরপর হচ্ছে এপিথেট অফ গান্ধী। আচ্ছা, এপিথেট কাকে বলা হয়? আমরা আগেও পড়েছি, আমি যদি তোমাকে কিছু দান করি টাইটেল, তাহলে সেটা হয় এপিথেট। তুমি যদি নিজে কিছু গ্রহণ করো তাহলে তাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, তাহলে এপিথেট মানে হুইচ ইজ গিভেন। তাহলে মহাত্মা এটা তো নিজে নিজে টাইটেল নেয়নি, ওনাকে দেওয়া হয়েছে। কে দিয়েছেন? রবীন্দ্রনাথ টেগোর, তাই একে বলা হয় এপিথেট। দেখো, ফাদার অফ নেশন, জাতির পিতা, কে বলেছেন? সুভাষচন্দ্র বোস। ওয়ান ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি, লর্ড মাউন্টব্যাটেন, এটা পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে। আচ্ছা, বুক অফ গান্ধী, তুমি যদি গান্ধীর বই দেখো তাহলে কি কি বই রয়েছে? হিন্দ স্বরাজ, পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে, কত সাল? 1909। দেখো, দ্য স্টোরিজ অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এটাও গান্ধীজির বই এবং বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। তুমি যদি জার্নাল অফ গান্ধীজি দেখো তাহলে ইয়ং ইন্ডিয়া, কত সাল? এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, লেখো 1919 থেকে 1931। 1919 থেকে 1931 এটা হচ্ছে জার্নাল যেটা গান্ধীজি চালু করেছিলেন, 1919 থেকে 1931। আচ্ছা, আর একটা জার্নাল হচ্ছে ইন্ডিয়া ওপিনিয়ন, যেটা লিখেছিলেন উনি 1903-এ। 1903-এ কোথায় বসে লেখেন, এটাও ডব্লিউবিসিএস এর কোশ্চেন, লেখো ইন সাউথ আফ্রিকা। ইন সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকায় বসে তিনি কিন্তু এই ইন্ডিয়া ওপিনিয়ন বইটা লিখেছিলেন। আচ্ছা, এটা লেখো, এই এর সম্পর্কে একটা ইনফরমেশন লেখো। লেখো যে এই ইন্ডিয়া ওপিনিয়ন, আমি লিখছি IO, ইন্ডিয়া ওপিনিয়ন ইজ দ্য বা ওয়াজ দ্য ফার্স্ট নিউজপেপার India Opinion was the first newspaper published by Gandhi. India Opinion was the first newspaper published by Gandhi. তাহলে গান্ধীজি প্রথম যে নিউজপেপারটা পাবলিশ করেন সেটা হচ্ছে ইন্ডিয়া ওপিনিয়ন। এছাড়া কি রয়েছে? নবজীবন, এটাও কিন্তু ওনার লেখা জার্নাল। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যে ইয়ং ইন্ডিয়া, এটা কিন্তু পরবর্তীকালে হরিজনে কনভার্ট হয়েছিল। তো দেখবে একটা টাইম ফ্রেমে যখন উনি তোমার তিনটে আন্দোলন করেছিলেন। প্রথম আন্দোলন কি? নন কোঅপারেটিভ মুভমেন্ট 1920-তে, তারপরে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট,
তারপরে দেখবে গান্ধীজির সঙ্গে একটা প্যাক্ট হয়েছিল, তাকে কি বলা হয়? পুনা প্যাক্ট, জারবেদা জেলে। এই এই যে প্যাক্টটা, এই প্যাক্টটা মেইনলি কোথাও না কোথাও ওই লোয়ার কাস্ট এবং হায়ার কাস্টের মধ্যে একটা ডিভিয়েশন, একটা সমন্বয় এবং একটা তোমার বলতে পারো যে একটা চুক্তি হয়েছিল। কিন্তু কি হয়েছে আলটিমেটলি, ওর পরে গান্ধীজির কোথাও না কোথাও মনে হয়েছিল যে আমাকেও কিছু লোয়ার কাস্টের জন্য করতে হবে। তখন উনি যে নিউজ পেপারটা চালু করেন সেটা অ্যাকচুয়ালি এই ইয়ং ইন্ডিয়ার পরিবর্তিত রূপ, যাকে বলা হয় হরিজন। এই হরিজন মানে হচ্ছে দ্য চিলড্রেন অফ গড। হরিজন কথার অর্থ হচ্ছে চিলড্রেন অফ গড। কেন নাম দিয়েছে? কারণ ওরাও, যারা লোয়ার কাস্ট, তারাও ভগবানেরই সন্তান, তাই এই নামটা চেঞ্জ করেন হরিজনে। ঠিক আছে। আচ্ছা, মিসটেনিয়াস কিছু ফ্যাক্ট রয়েছে, যেমন পলিটিক্যাল গুরু অফ গান্ধী। গান্ধীজির পলিটিক্যাল গুরুকে আমরা সবাই জানি গোপাল কৃষ্ণ গোখলে। আর কনসায়েন্স কিপার অফ গান্ধী, গান্ধীর বিবেক। হয় না যে আমি পলিটি শিখেছি বা রাজনীতি শিখেছি কার থেকে? গোপাল কৃষ্ণ গান্ধী থেকে, কিন্তু আমি ফলো করি কাকে? কনসায়েন্স মানে বিবেক, রাজা গোপালাচারী। মানে হতে পারে আমি ফলো করি বিবেকানন্দকে, বাট আমি ধরো শিখেছি অন্য কারো কাছ থেকে, মানে আমি ডিরেক্টলি কার দ্বারা ইনফ্লুয়েন্সড, সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তাই বলা হয় পলিটিক্যাল গুরু অফ গান্ধী হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে। এই গোপাল কৃষ্ণ গোখলের রিকোয়েস্টেই কিন্তু উনি আলটিমেটলি সাউথ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসেন। আর কার রিকোয়েস্টে চলে যান? আবদুল্লাহ। আমরা লিখিয়ে দেবো ওখানে, আজকে আমরা এই টপিকে পাবো। ঠিক আছে। তাহলে আমরা প্রথমত কি জানলাম? আমরা প্রথমত জানলাম গান্ধী গান্ধী আলটিমেটলি কোন কোন লিটারারি ইনফ্লুয়েন্স দ্বারা মানে ইনফ্লুয়েন্সড হয়েছেন সেটাকে জানলাম। তাহলে দেখো আমাদের একটা টপিক একটু এখানে মিস হয়ে গেছে, একটু লিখে নাও। ঠিক আছে। সেটা হচ্ছে যে গান্ধীজি মোটামুটি যখন পলিটিতে ঢুকলেন, তারপর থেকে ওনার কি কি ভাবে উনি পপুলার হলেন সেটাকে লেখো, সাল ওয়াইজ লেখো। 1893, বেসিক্যালি এটা নোটেরই পার্ট ছিল। যাদের এই নোটটা তৈরি করতে বলেছিল তারা এই পোর্শনটাকে পুরো স্কিপ করে দিয়েছে, সেই জন্য এই পোর্শনটা নোটের সঙ্গে মিস হয়ে গেছে, সেই জন্য লিখতে হয় আমাদের। 1893 লেখো। গান্ধীজি গান্ধীজি went to South Africa. 1893 Gandhiji went to South Africa in response to an offer from Abdullah in response to an offer from Abdullah as a legal advisor তাহলে লিগাল অ্যাডভাইজার হিসাবে তিনি একটা রিকোয়েস্ট পান এবং তিনি 1893 কোথায় গেলেন? সাউথ আফ্রিকাতে। চলো 1894 উনি কি করলেন? 1894 উনি ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করলেন। কি তৈরি করলেন? ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করলেন। ঠিক আছে। ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস লেখো, ওয়াজ ফাউন্ডেড বাই গান্ধী। দেখো এটা সম্পর্কে লিখে রাখো তো। লেখো, ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস ওয়াজ অ্যান অর্গানাইজেশন, NIC, ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস was an organization that aimed Natal Indian Congress was an organization that aimed to fight racial discrimination aimed to fight racial discrimination founded by Gandhi in South Africa. তাহলে Natal Indian Congress is an organization that aimed to fight racial discrimination founded by Gandhi in South Africa. কত সালে? 1894, সেটা লেখাই রয়েছে। লেখো, গান্ধী was
honorary, HONORARY. Gandhi was honorary secretary. Gandhi was honorary secretary, and Abdullah Haji Adam Javeri. Abdullah Haji Adam Javeri was elected president. এই আব্দুল্লাহ আর এই আব্দুল্লাহ কিন্তু সেম। আব্দুল্লাহ হাজি আদম জাভেরি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। তাহলে ওনার সঙ্গে কম্পাইল করে 1894 উনি কি তৈরি করলেন? ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে 1904 উনি কি করলেন? 1904 উনি তৈরি করেন একটা ফোনিক্স ফার্ম। 1904 উনি তৈরি করলেন ফোনিক্স ফার্ম। লেখো, এই ফোনিক্স ফার্মটা কম্প্রাইজড অফ 100 acres of land, 100 acres of land, and was purchased by Gandhi. তাহলে গান্ধীজি নিজে পারচেস করে এই ফোনিক্স ফার্ম তৈরি করেন। 1910 উনি তৈরি করেন টলস্টয় ফার্ম। কোথায় তৈরি করেন? জোহেন্সবার্গে উনি কি তৈরি করেন? টলস্টয় ফার্ম। এই টলস্টয় ফার্ম লেখো টু accommodate and feed সত্যাগ্রহী। তাহলে কি করলো? টু অ্যাকোমোডেট অ্যান্ড ফিড সত্যাগ্রহী, মানে যারা সত্যাগ্রহী মুভমেন্ট করতো তাদেরকে খাবার দেওয়া বা তাদের থাকার ব্যবস্থা এই টলস্টয় ফার্ম করে দিতেন। 1915 গান্ধীজি কেম টু ইন্ডিয়া। গান্ধীজি কেম টু ইন্ডিয়া on request of Gopal Krishna Gokhale। তাহলে গোখলের রিকোয়েস্টে উনি কিন্তু ইন্ডিয়াতে চলে আসলেন এবং 1915 থেকে 1917 উনি সবরমতী আশ্রম তৈরি করলেন। SABARMATI, সবরমতী আশ্রম। তাহলে উনি কি করলেন? সবরমতী আশ্রম তৈরি করলেন। আচ্ছা, এই 1915 থেকে 17 যে সবরমতী আশ্রম তৈরি করলেন, এই 17 পর থেকে উনি কি করলেন? কিছু প্যাসিভ রেজিস্ট্যান্স তৈরি করলেন বা কিছু সত্যাগ্রহ করলেন ইন্ডিয়াতে, তাই না? তো লিখে রাখো গান্ধীজির যে 3টে সত্যাগ্রহ। তাহলে সত্যাগ্রহ অফ গান্ধী, হ্যাঁ, গান্ধীর যে 3টে সত্যাগ্রহ ছিল ইন্ডিয়াতে আসার পরে তিনি এই 3টে সত্যাগ্রহ করেন। নাম্বার 1 চম্পারণ, CHAMPARAN, চম্পারণ সত্যাগ্রহ কত সালে? 1917। কোথায়? বিহার করেন। আচ্ছা, এর মেইন উদ্দেশ্য কি ছিল বা মেইন কিসের এগেইনস্টে করেন? লেখো এগেইনস্ট তিন কাঠিয়া সিস্টেম। এগেইনস্ট তিন কাঠিয়া সিস্টেম মানে 3/20 হোল্ডিং। ইন্ডিগো প্ল্যান্টার্স বা ইন্ডিগো কাল্টিভেটারদের পক্ষে কথা বলেছিলেন, ঠিক আছে? এবং এই 3 কাঠি সিস্টেমটাকে কি করেছিলেন? উনি অ্যাবলিশ করতে কিন্তু সাকসেসফুল হন। নাম্বার 2 হচ্ছে খেদা সত্যাগ্রহ উনি করেন কত সালে? 1917, 1918।
17-18-তে কোথায়? গুজরাটে। গুজরাটে করেন। মেইনলি কিসের ইয়েতে করেন? আচ্ছা, এটা মেইনলি কোথায় করেন লেখো। পিজেন্ট অফ কাদের পক্ষে? ফর পিজেন্ট, পিজেন্ট অফ খেদা ডিস্ট্রিক্ট। খেদা, পিজেন্ট অফ খেদা ডিস্ট্রিক্ট, ফর পিজেন্ট অফ খেদা ডিস্ট্রিক্ট। এ কি ছিল মেইনলি উদ্দেশ্য? লেখো রেমিশন, রেমিশন অফ ল্যান্ড রেভিনিউ, remission of land revenue due to failure of crops। মানে কোনো কারণে যদি ক্রপস ফেলিয়ার হয় তাহলে তোমাকে ল্যান্ড রেভিনিউ দিতে হবে না। তাহলে খেদার আন্দোলন হলো। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমেদাবাদ সত্যাগ্রহ। আমেদাবাদ সত্যাগ্রহ যেটা হয়েছিল 1918-এ গুজরাট, গুজরাট। কাদের এগেইনস্টে বা কাদের? ফর মিল ওয়ার্কার্স, ফর মিল ওয়ার্কার্স, মিল ওয়ার্কার্স। কিসের জন্য? টু ইনক্রিজ, টু ইনক্রিজ, ইনক্রিজ রেমুনারেশন, মানে বেতন বৃদ্ধির জন্য উনি কিন্তু আন্দোলন করেছিলেন এবং বিকেম সাকসেসফুল, became successful to increase 35% of remuneration। তাহলে উনি কিন্তু 35% রেমুনারেশন বৃদ্ধি করতে সাকসেসফুল হন। ক্লিয়ার? তাহলে এটা আমরা মোটামুটি একটা অনলাইনারের মাধ্যমে গান্ধীজির শুরু থেকে শেষ অবধি দেখলাম। নেক্সট দিন আমরা যেটা করব গান্ধীজির ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার প্যাসিভ রেজিস্ট্যান্স। হেডিং করে রাখো প্যাসিভ রেজিস্ট্যান্স, প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যাম্পেইন, প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যাম্পেইন। টাইমিং 1907 থেকে 1914। এই প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যাম্পেইন কোথায় করেছিলেন উনি? সাউথ আফ্রিকাতে। তো এই প্যাসিভ রেজিস্ট্যান্স ক্যাম্পেইনটা আমরা পড়ব, ঠিক আছে? তারপরে কি আমরা বাকিটা কমপ্লিট করব। আজকে এই অবধি থাক তাহলে।